দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ে রানিং স্টাফরা। কর্মীরা কাজে যোগদানের পর দ্রুত রেল সেবা চালুর জন্য কাজ করছে কর্তৃপক্ষ। তবে কখন থেকে ট্রেন চলাচল শুরু হবে এই বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি। রাতে রেলপথে মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের মিন্টো রোডের বাসায় বৈঠকে বসেন রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। রাত ৩টার দিকে বৈঠক শেষে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান সাংবাদিকদের কর্মবিরতি প্রত্যাহারের কথা জানান। বুধবারের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত কর্মীদের দাবি দেওয়ার বিষয়টি সমাধান হবে বলে জানান তিনি। আগের বিভিন্ন সুযোগ সুবিধা বহাল থাকবে জানিয়ে কর্মীদের কাজে ফেরার আহ্বান জানান তিনি। এর মধ্যে দিয়ে ২৭ ঘন্টা পর রেলের অচল অবস্থার সমাধান হলো। মিডিয়ার মাধ্যমে সকল রানিং স্টাফদের ভাইদেরকে বলতে চাই যে মাননীয় উপদেষ্টা মহোদয় যখন কথা দিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে উনি কালকের মধ্যে আমাদেরকে আনলিমিটেড যে মাইলেজ যেটা আমরা পাই আসছি ব্রিটিশ আমল থেকে ১৬০ বছর থেকে ওইটা উনি করে দিবে। আর এই বিষয়ে সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। সিলেটের রানিং স্টাফরা সবাইকে কাজে যোগ দিয়েছেন কিনা এবং উপদেষ্টার সঙ্গে সমঝোতার বিষয়ে স্থানীয় শ্রমিক নেতারা কি বলছেন? রানা, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সিলেটের রানিং স্টাফরা সবাইকে কাজে যোগ দিয়েছে কিনা এবং উপদেষ্টার সঙ্গে সমঝোতার বিষয়ে স্থানীয় শ্রমিক নেতারা কি বলছেন? দেখুন, সকালে আমরা এখানে এসে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো সকাল ৬টা ১৫ সিলেটের থেকে যে ঢাকাগামী কালনী এক্সপ্রেস যে ট্রেনটি যায় সেটি কিন্তু এখান থেকে ছেড়ে গেছে যথাসময়ে এবং এই ট্রেনের যারা যাত্রী ছিলেন অর্থাৎ যারা আগে টিকিট কেটেছিলেন কিংবা কাউন্টারে এসে যারা টিকিট কেটেছিলেন তারাও কিন্তু ট্রেনটিতে উঠে তারা যেতে পেরেছেন এবং সেক্ষেত্রে রানিং স্টাফ বলতে যাদেরকে বোঝায় যারা মূলত এই কর্মবিরতি ডেকেছিলেন তারাও কিন্তু তখন উপস্থিত ছিলেন এবং তাদের আসলে মূলত সহযোগিতাই কিন্তু ট্রেনটি কিন্তু ছেড়ে গেছে। এবং এর আগের যে বিষয়টি সেটি যদি বলি, আপনি জানেন যে গতকালকেও কিন্তু কর্মবিরতি ছিল এবং এই কর্মবিরতির কারণে সারা দেশের মতো পুরো সিলেটের যে ট্রেনগুলো যে দুটি রুটে যাতায়াত করে সেই দুটি রুটে কিন্তু ট্রেন চলাচল একেবারে বন্ধ ছিল এবং এতে করে কিন্তু আসলে পুরোপুরি একটি দুর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারণদেরকে। এবং তখন আমরা যাত্রী সাধারণ যারা ছিলেন তাদের সাথেও কথা বলেছিলাম, তখন তারা তাদের নানা ধরনের ভোগান্তির কথা কিন্তু তারা আমাদের কাছে উল্লেখ করেছিলেন। পাশাপাশি আজকে যখন আমরা এখানে আসলাম এসে তখন কিন্তু আমরা এখানে অনেক যাত্রীকেই পেয়েছি এবং তারা কিন্তু আসলে এই যে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করার খবরে তারা কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন যে আসলে তারা কিন্তু বিভিন্ন কাজে তারা ঢাকা কিংবা চট্টগ্রামের উদ্দেশ্যে তারা প্রতিদিন কিন্তু বিভিন্ন যাত্রীদেরকে যাতায়াত করতে হয়। তো সেক্ষেত্রে এই যে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে এতে কিন্তু তারা এখন অনেকটাই স্বস্তিতে আছেন এবং দিনের অন্যান্য যে ট্রেনগুলো আছে, আজকে আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু সিলেট থেকে ঢাকাগামী অন্তত 4টি ট্রেন রয়েছে এবং সেই আমরা যারা কর্মকর্তা যারা রয়েছেন কিংবা যারা সংশ্লিষ্ট যাত্রী রয়েছেন কিংবা রানিং স্টাফ তাদের সাথে শ্রমিক যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও জানিয়েছেন যে আসলে যথারীতি কিন্তু কর্মবিরতি প্রত্যাহার হওয়ার কারণে সিলেট থেকে যথারীতি এই ট্রেনগুলো কিন্তু যথাসময়ে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চিটাগাঙ্গামীও কিন্তু একটি ট্রেন রয়েছে, সেটিও যথাসময়ে সিলেট থেকে ছেড়ে যাবে বলে তারা কিন্তু সেই সম্ভাবনার কথাটিও জানিয়েছেন। এবং সিলেট থেকে কিন্তু আপনি জানেন যে এই যে স্টেশনটি এই সিলেট রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন অন্তত যারা যাত্রী সাধারণ রয়েছেন কিংবা অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, প্রতিদিন অন্তত 10 থেকে 12,000 যাত্রী কিন্তু এই সিলেট থেকে ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে যাতায়াত করেন এবং এক্ষেত্রে যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা বলছেন যে এটি একটি কিন্তু এই যে গুরুত্বপূর্ণ স্টেশন এবং এই গুরুত্বপূর্ণ স্টেশনে এবং রেলের যাতায়াত সেটি কিন্তু অনেকটাই হচ্ছে সাশ্রয়ী এবং সেটি অনেকটাই নিরাপদ। এই কারণে কিন্তু মানুষ এই রেলের যাতায়াত ব্যবস্থাকে তারা যোগাযোগের জন্য বেছে নেন এবং এই যে রানিং স্টাফদের কিন্তু কর্মবিরতির প্রত্যাহার করার কারণে তারা এখন অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার নিয়ে সিলেট থেকে আমার কাছে সবশেষ। জি, কর্মবিরতি প্রত্যাহার করেছেন রানিং স্টাফরা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।
এর আগে রেলওয়ে রানিং স্টাফদের ২৭ ঘন্টার কর্মবিরতিতে ভেঙে পড়ে সারা দেশের রেল সেবা। সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল ৯টা পর্যন্ত সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে। রেল সেবা বন্ধ হয় চরম ভোগান্তিতে যাত্রীরা। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। কমলাপুরে অলস পড়ে আছে আন্তনগর সহ বিভিন্ন রুটে চলাচল করা বেশ কয়েকটি ট্রেন। এদিকে হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সকালে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল ৬টার পরে তারা অ্যানাউন্স করছে যে টাকা রিটার্ন দেওয়া হবে, রেল সাময়িক বন্ধ। কারণ আমাদের টাকাও রিটার্ন আমরা পাচ্ছি না, আমরা কিভাবে যাব ব্রাহ্মণবাড়িয়াতে তারও কোনো হদিস পাচ্ছি না। আমি তো অফিসে করতে পারছি না, এখন যেতেও পারছি না, কোনো একটা ওয়ে বের করতে হবে। এবং এই যে অনভিপ্রেত একটা ঘটনা, এটার জন্য আসলে আমরা খুবই হতাশ। আমি তো চরম ভোগান্তিতে আছি। এখন আমি কি করব, কোথায় যাব, কিভাবে যাব তাও বুঝতেছি না। এমন পরিস্থিতিতে কমলাপুরে আসেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তাকে ভোগান্তির কথা জানান যাত্রীরা। উপদেষ্টা গণমাধ্যমকে জানান, অর্থ বিভাগ ইতিমধ্যে রানিং স্টাফদের অনেক দাবি মেনে নিয়েছে। যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক। কর্মীরা বলছেন ১০০ কিলোমিটার ট্রেন চালালে অতিরিক্ত টাকা পেতেন তারা, পেনশনও পেতেন অতিরিক্ত টাকা। তবে ২০২২ সালে বন্ধ হয় এসব সুবিধা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেল ধর্মঘট নিয়ে রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, ধর্মঘট প্রত্যাহারের পর কখন ট্রেন চালু শুরু হবে এবং এই বিষয়ে রেল কর্মকর্তারা কিছু জানিয়েছে কিনা? দেখুন, ২৪ ঘন্টা বলা যেতে পারে, ২৪ ঘন্টা পর কিন্তু ধর্মঘট প্রত্যাহার হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি সকাল ৬টা ৪০-এ মধুমতি এক্সপ্রেস সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং সেখানেও যাত্রী সারা কিন্তু বেশ ভালোই ছিল, এমনটি কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদের বলছে। এবং এখন স্টেশনে অপেক্ষারত যে যাত্রীরা রয়েছেন তারা হয়তো ৭টা ৪০-এ রয়েছে, এখানে সিল্ক সিটি রয়েছে, এরপরে এর আগে কিন্তু বনলতা এক্সপ্রেস রয়েছে। এই দুটি ট্রেনের জন্য যাত্রীদের অপেক্ষা করছে এবং রেল কর্তৃপক্ষ বলছে যেহেতু তাদের একটি সিদ্ধান্ত চলে এসেছে, যার ফলে এখন তারা হয়তো পূর্বের নেই যথারীতি ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারবেন। তবে তারা চেষ্টা করছেন যে এতে আবার কোনো শিডিউল বিপর্যয় না হয় এবং সেভাবেই তারা কিন্তু চিন্তাভাবনা করছেন। এবং তারা বলছেন যে যেহেতু ট্রেন যেগুলো স্টেশনেই ছিল, যার ফলে এখান থেকে ছাড়তে তাদের কোনো দেরি হবে না বা এখান থেকে কোনো তাদের যে শিডিউল বিপর্যয় এমন কোনো বিষয় নেই। রাজশাহীতে যে ট্রেনগুলো ছিল, স্টেশনে যে ট্রেনগুলো গতকালকে থেকেই অপেক্ষমান ছিল, তারা কিন্তু আজকে সকাল থেকেই ছাড়া শুরু করেছে এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছে স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা সকাল ৯টা নাগাদ তাদের 7টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা এবং তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের শিডিউলগুলো কিন্তু তারা প্রত্যেকটি স্টেশনের সঙ্গে কথা বলছেন এবং প্রত্যেকটি পয়েন্টের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে এবং তারা বলছেন যে হয়তো যথারীতি তাদের যথা সময়ের মধ্যেই তাদের ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সম্ভব হবে। এবং সেই সাথে এখানে যাত্রীরা যারা রয়েছেন তারা এখানে অনেকটাই এখানে দোভরসা এসেছিলেন আর কি, যে ট্রেন যাবে কি যাবে না, গতকালকের মতো আবার একই অবস্থা হবে, এই ধরনের একটি মনোভাব নিয়েই কিন্তু এখানে যাত্রীরা এসেছেন। এবং সকালে যখন এসেছেন তখন তারা কিন্তু জানতে পারলেন যে না, আজকে থেকেই তাদের ট্রেনটি শুরু হয়েছে, অর্থাৎ কর্মবিরতি যে প্রত্যাহার হয়েছে এবং সেখান থেকে রানিং স্টাফরা তাদের দাবি দাবা নিয়ে তারা সন্তুষ্ট হয়েছে বলেই কিন্তু আজ থেকে তারা আবার পূর্বের ন্যায় কর্মে যোগদান করবেন। তো এখন পর্যন্ত আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি এবং যাত্রীরা বলছিলেন যে এই সিদ্ধান্তটি অত্যন্ত, এবং এই জন্য বলছিলেন যে সরকার এবং রানিং স্টাফ তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে এবং যার ফলে যে এই একটি ফলপ্রসূ আলোচনার ফলে যে একটি ভালো সিদ্ধান্ত এসেছে, এই জন্য কিন্তু যাত্রীদের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে। কারণ প্রত্যেকে একটি উৎকণ্ঠায় ছিল, কারণ তার কারণ হচ্ছে রাজশাহী বলি বা উত্তরাঞ্চল বলা হয়ে থাকে, উত্তরাঞ্চলে কিন্তু অন্যতম মাধ্যম বলা হয়ে থাকে, গণপরিবহন বলা হয়ে থাকে রেলকে। এই কারণে এখানে বাসের সার্ভিসটি থাকলেও কিন্তু রাজশাহী রেল স্টেশন থেকে প্রতিনিয়তই কমপক্ষে ৫০,০০০ লোক এখানে কিন্তু যাওয়া আসা করে থাকে, ঠিক এই পরিমাণ লোক বাসে পরিবহন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। চলে যাচ্ছি পরবর্তী খবরে। নাশকতার মামলার আসামি খুলনা ট্রাক লরি শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করে শ্রমিকরা। এতে খুলনা সহ ১৬ জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।
বেশ কয়েকটি প্রতিষ্ঠান এরই মধ্যে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জনসাধারণকে জিম্মি করে এ ধরনের আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করে দ্রুত বন্ধের আহ্বান ভুক্তভোগীদের। বিএনপি অফিস ভাঙচুরের মামলায় খুলনা বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তার করা হয় রোববার দুপুরে। এর পরপরই বিক্ষোভে নামেন ট্যাংলরি শ্রমিকরা। বন্ধ করে দেয়া হয় পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন। আন্দোলনের শুরুতে তেলের সংকট দেখা না দিলেও তৃতীয় দিনে এসে পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। তেল সরবরাহ ও পরিবহন বন্ধ থাকায় নগরীর বেশিরভাগ পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। এই যে পাম্পে তেল দিচ্ছে না, আমরা অনেক ভুক্তভোগী। যে এখন আমি পরানার নিয়ে যাব ডিউটিতে, সে মংলা চলে যাবে, এখন তেল পাচ্ছি না, গাড়িতে আমার ফুয়েল নাই। তেল নিতে এসে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বলছেন মানুষকে জিম্মি করে এ ধরনের আন্দোলন বন্ধ হওয়া উচিত। ছোট ছোট ইস্যুগুলোকে কেন্দ্র করে সাধারণ পাবলিককে এরকম জিম্মি করাটা আমার মতে ঠিক না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন গত 2 দিনে ডিপো থেকে তেল উত্তোলন করা যায়নি। এতে মজুদের বেশিরভাগ তেলই শেষ হয়ে গেছে। ডিপো থেকে তেল আসছে না, আমাদের যতটুকু রিজার্ভ আছে সেভাবে বিক্রি করছে, যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রি করতে পারবো, না হলে বন্ধ। ময়লার পরিষ্কার করে সিটি কর্পোরেশনে ওই গাড়িগুলো শুধু দেওয়ার জন্য অল্প কিছু তেল হয়তো আছে, খুব তাও তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। শ্রমিক নেতাদের দাবি, আলী আজিম ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার। তাকে মুক্তি ও নেতাদের নামে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বাদী গতকালও কোর্টে যে জবানবন্দি দিয়েছে যে আমাদের এই লোক আসামি না, তারপরও কোর্ট আমাদেরকে জামিন দেয় নাই। আমাদের শ্রমিকদের একটাই দাবি যে আমাদের সেক্রেটারি মিথ্যা মামলা, সেই মামলা প্রত্যাহার সহ তাকে যদি জামিন দেওয়া না হয় তাহলে আমরা গাড়ি চালাবো না। বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগে খালিশপুর থানায় 21 আগস্ট খুলনা বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির 4 সদস্য সহ 12 জনের বিরুদ্ধে মামলা হয়। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। তেলবাহী ট্রাক লরি শ্রমিক ধর্মঘট নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, ধর্মঘট প্রত্যাহারে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? জ্বালানি তেলের সংকট কিভাবে সামাল দেওয়া হচ্ছে? ধর্মঘট প্রত্যাহারের উদ্যোগের কথা যদি আমরা বলি, আমরা বিএনপি সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দায়িত্বশীল নেতাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে ধর্মঘট প্রত্যাহারের জন্য ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে বিভিন্নভাবেই আহ্বান জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন, কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত বিএনপি নেতা কিংবা প্রশাসনের কর্মকর্তাদের সে আহ্বানে সাড়া দেয়নি। শ্রমিক নেতাদের একটাই দাবি, তাদের যে দাবিটা ছিল যে তাদের বিভাগীয় সাধারণ সম্পাদক আলী আজিমকে মুক্তি না দিলে তারা ধর্মঘট চালিয়ে যাবেই। তারা তাদের সেই দাবিতেই কিন্তু এখনো পর্যন্ত অনড় আছে। এবং আমি গতকাল রাতেও কথা বলেছিলাম ট্যাংলরি শ্রমিক নেতাদের সাথে। তারা যেটা বলছেন, তারা যে দাবিটা করে আসছেন আলী আজিমকে মুক্তি দেওয়া না হলে তারা ধর্মঘট চালিয়ে যাবে, তারা সেই দাবিতে এখনো অনড় রয়েছেন। আর অপরদিকে টানা আজ 3 দিন ধর্মঘটের কারণে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট ইতিমধ্যেই দেখা দিয়েছে। আমরা এখন যে পেট্রোল পাম্পে রয়েছি, এই পেট্রোল পাম্পটি হচ্ছে খুলনার স্টেশন রোড এলাকার মেঘনা মডেল সার্ভিস সেন্টার পেট্রোল পাম্প। এখানে কিন্তু ইতিমধ্যেই নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যে ট্যাংলরি ধর্মঘটের কারণে তেলের সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ। তো শুধু এই পেট্রোল পাম্প না, খুলনার অধিকাংশ পেট্রোল পাম্প গুলোতেই কিন্তু ইতিমধ্যে তেল সংকট দেখা দিয়েছে। আমরা গত 3 দিন আগেই বলেছিলাম যে এইভাবে যদি ধর্মঘট চলতে থাকে তাহলে কিন্তু একদিন পরেই তেল সংকট শুরু হবে, এবং সেই একদিন দ্বিতীয় দিন চলে গেছে, তার আজ তৃতীয় দিনেই কিন্তু তেল সংকট দেখা দিয়েছে। তবে এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধু যে যানবাহন চলাচলের সমস্যা হবে সেটা না, সব ক্ষেত্রেই কিন্তু একটা প্রভাব পড়বে। আর অপরদিকে শ্রমিক নেতারা একটা কথা বলেছেন, তারা যেটা বলছেন যে আজও তারা আলী আজিমের জামিনের জন্য আদালতে আবেদন করবেন। যদি আজও তাদের সে আবেদনের কারণে আলী আজিম যদি মুক্তি পায়, মুক্তি পাওয়ার সাথে সাথেই তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি প্রত্যাহার করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তেলবাহী ট্রাক্টরি শ্রমিক ধর্মঘট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান।
জনগণের বিরুদ্ধে গেলে কি পরিণতি হয় ৫ আগস্ট দেখেছে সবাই। এ থেকে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ৩ জেলায় এক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। দলের অপরাধীদের কোনো আশ্রয় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও জনসম্পত্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন নির্বাচন নিয়ে ভাবনা ও দেশের চলমান পরিস্থিতির কথা শুনেন নেতাকর্মীদের কাছ থেকে। আপনি কাজ করেন চিন্তা। তারেক রহমান বলেন, বিএনপি নিয়ে জনগণের মধ্যে যে আগ্রহ তা থেকেই ধারণা করা যায় দলটির সরকার গঠনের সম্ভাবনাই বেশি। মানুষের মাঝে ইতিমধ্যে যে আস্থা তৈরি হয়েছে তা যদি কেউ নষ্ট করে তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। যে অন্যায় করে, যে কিছু করে, তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। অন্তত এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা, কাজে করবো আর একটা, তা নয়। যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে। জনবিরোধী হওয়ার পরিণাম নিয়ে দলের নেতাকর্মীদের সতর্কও করেন তারেক রহমান। জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে। অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ প্রচেষ্টার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। হতে পারে আমি 15 বছর আগে দেশে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15-16 বছর আগে আমি বাংলাদেশকে আন্তর্জাতিক মানে নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছেন ঢাকার নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে ইইউ চলমান সংস্কারের ওপর জোর দিচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এজন্য সময়সীমা কম হয়ে যাচ্ছে বলে মনে করছে সংস্থাটি। মঙ্গলবার এক বৈঠকের পর এসব কথা বলেন তারা। হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে আভাস দিয়েছেন। নির্বাচন কমিশনও তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মঙ্গলবার সকালে ইইউ রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিনের সঙ্গে। এই সময় নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 150টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে ইইউ। সিইসির সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে। আমি এখানে সহায়তার বার্তা নিয়ে এসেছি। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ নির্বাচন, ইসিকে কি সহায়তা করতে পারে ইইউ, সিসির কাছে সেটাও জানতে চেয়েছি বাংলাদেশের এই অতি গুরুত্বপূর্ণ সময়ে। পরে সিইসি বলেন, ইসির স্বাধীনতা খর্ব হয় এমন বিষয়ে আপত্তি জানানো হয়েছে। ইসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে একমত ইইউ। আমাদের প্রস্তুতি দেখে তারা খুশি হয়েছেন এবং আমরা যে খুব সর্বশক্তি নিয়োগ করেছি এটা ওনারা অ্যাসেস করতে পেরেছেন, রিয়েলাইজ করতে পেরেছেন। আমরা কোনো ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা চাই না, এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি। তারা অ্যাপ্রিসিয়েট করছে, বলে যে আমরা বিশ্বাস করি দি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট। সিইসি জানান, ভোটের সম্ভাব্য সময়কে সামনে রেখে চলমান সংস্কার কাজের ওপর জোর দিয়েছে ইইউ। রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন, যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, এটা মনে করছি ওনারা দে আর এমফাসাইজিং দি রিফর্ম প্রসেস টু গো অন। এটা একটা সাজেশন, ওনাদের পক্ষে সাজেশন, নট এ প্রেশার। নির্বাচনের সময় বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাতে ইইউ আগ্রহ প্রকাশ করেছে বলে জানায় প্রধান নির্বাচন কমিশনার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ির শনির আখড়ায় পূর্বশত্রুতার জেরে মিনহাজ নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, নিহত মিনহাজ যাত্রাবাড়ি থানার সাদ্দাম মার্কেট এলাকায় পরিবারের সাথে থাকতেন। স্থানীয় কিং মাহফুজ তানজিল নামে একজনকে সাথে তার বিরোধ ছিল।
এ নিয়ে রাতে মীমাংসা কথা থাকলেও কিং মাহফুজ, শাহ আলম, শাহন সাইফুল সহ বেশ কয়েকজন মিনহাজকে কুপিয়ে গুরুতর জখম করে। এদিকে এই ঘটনায় যাত্রাবাড়ী থানার পুলিশ জানায় কিশোর অপরাধ চক্র এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। মামলার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 53 বছরে গবেষণা হয়েছে হাজারো, কিন্তু সরকারি সিদ্ধান্ত গ্রহণের কাজে লেগেছে এমন একটি গবেষণার কথাও বলতে পারে না বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি। এ যেন নামেই গবেষণা প্রতিষ্ঠান। চিকিৎসা গবেষণায় নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও শীর্ষ পদে দলীয় লেজুর ভিত্তিতে দিক হারিয়েছে বিএমআরসি। মহাখালীর 7 তলা বস্তির মধ্যেই দাঁড়িয়ে আছে 10 তলা এক ভবন, নাম বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসি। 1972 সালে প্রতিষ্ঠার পর কতগুলো গবেষণা করেছে বিএমআরসি তার হিসেব নেই। তবে গত 15 বছরে গবেষণা হয়েছে 1215টি, ব্যয় প্রায় 40 কোটি টাকা। বিএমআরসিতে গবেষণার জন্য শিক্ষার্থীদের দেয়া হয় 40,000 টাকা, আর চিকিৎসকেরা পান 3,75,000। অভিযোগ রয়েছে গবেষণার বিষয় ও গবেষকের যোগ্যতা নয়, রাজনৈতিক ও পছন্দের মানুষেরা বরাদ্দ পেতেন বেশি। জমা দেয়া গবেষণাপত্র অন্য কারো কিনা, নকল বা গুগল থেকে নেয়া কিনা তা শনাক্তেরও ব্যবস্থা নেই। আমাদের দেশের রিসার্চগুলো শুধু রিসার্চের নামে রিসার্চ না করে যেন কার্যকরী রিসার্চ হয়, যেটা আমাদের দরকার, যে আমাদের সত্যিকার সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে যেন কথা হয়, সেরকম একটা সেই ধরনের রিসার্চকে আমরা যাতে করতে পারে আমরা সাহায্য করব এবং আমাদের বিশেষ করে ইয়াং রিসার্চারদেরকে আমরা অনুপ্রাণিত করব। দেশের অনেক চিকিৎসকের গবেষণা ল্যান্সেট বা বিখ্যাত মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে, তবে বিএমআরসির এমন অর্জনের কথা জানা নেই কারো। প্রতিষ্ঠানটির নিজস্ব জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর শূন্যের নিচে। যারা সত্যি সত্যি গবেষণা করেন বা গবেষণা বোঝেন তাদের যত না এখানে নেতৃত্ব ছিল, তার চাইতে আমার সবসময় দেখা গেছে যে রাজনৈতিকভাবে পছন্দের ব্যক্তিদের এখানে নেতৃত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত রাজনীতিকরণের একটা বহুল উদাহরণ হচ্ছে বিএমআরসি, যেখানে কখনোই কোনো সঠিক লোকের নেতৃত্ব ছিল না। বিএমআরসিতে কর্মরত 59 জনের মধ্যে গবেষক মাত্র 6 জন। টেন্ডারের মাধ্যমে অনুদানে গবেষণা করেন স্বতন্ত্র গবেষকেরা। প্রতিষ্ঠার কয়েক দশক পরও বিএমআরসির নেই নিজস্ব গবেষণাগার। বাংলাদেশের তুলনায় ভারতের স্বাস্থ্য খাত অনেকটা এগিয়েছে, আর এর পেছনে আছে সে দেশের চিকিৎসা গবেষণা পরিষদ বা ICMR এর নতুন নতুন গবেষণা উদ্ভাবন। তবে বিপরীত চিত্র বাংলাদেশে। 53 বছরেও সামান্য আলো ছড়াতে পারেনি বাংলাদেশের চিকিৎসা গবেষণা পরিষদ বা বিএমআরসি। এ যেন এক আলোবিহীন প্রদীপ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া শহরে সারা বছরের সমস্যা তীব্র যানজট। ফুটপাত ও সড়ক দখল, অবৈধ থ্রি হুইলার, অদক্ষ চালক আর দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে সমস্যা ভয়াবহ হয়ে উঠেছে অভিযোগ নগরবাসীর। তবে ট্রাফিক পুলিশ বলছে সমস্যা সমাধান করতে উদ্যোগ নেওয়া হয়েছে। 1981 সালে প্রথম শ্রেণীর মর্যাদা পায় বগুড়া পৌরসভা। এরপর থেকেই আলোচনায় যানজট নিরসনের বিষয়টি। এই সমস্যার সমাধানে প্রায় 40 বছর আগে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নেওয়া হয়। তবে এখন যানজটে ভোগান্তি আগের চেয়ে অনেক বেশি। শহরের সাতমাথাকে কেন্দ্র করে 5 বর্গ কিলোমিটারের মধ্যে এমন কোনো এলাকা নেই যেখানে ফুটপাত ও সড়ক দখল হয়নি। প্রায় 70 বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া পৌর এলাকায় 10 লাখ মানুষের বিপরীতে চলাচল করে অন্তত 1 লাখ থ্রি হুইলার। লোকসংখ্যার তুলনায় যানজট বেড়ে গেছে, যানবাহন বেড়ে গেছে, ফুটপাতের উপরে সব দোকানপাট বসেছে, হাঁটা যায় না। যানজটের কারণে অসহনীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আজকে 2025 সালের মানুষ আজকে এই শহরে চলাচল করা দুর্বিষহ হয়ে উঠেছে। ট্রাফিক পুলিশের দাবি, যানজট সমস্যার সমাধানে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 13টি পয়েন্টে আমরা ট্রাফিকে লোক দিতে পারছি। আমাদের প্রায় আরও 27টি পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলোতে এখন ট্রাফিক সদস্য দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের জনবলের ঘাটতি রয়েছে। আমরা পুলিশ সুপার মহোদয়কে বলেছি আমাদের ট্রাফিকের জনবল বৃদ্ধি করার জন্য। শহরের 22 ওয়ার্ডে মোট সড়ক প্রায় 1000 কিলোমিটার।
সড়ক উন্নয়ন ও যানজট নিরসনে উদ্যোগ নেয়ার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার 7 মাথা কেন্দ্রিক যে রাস্তাগুলো আছে এই রাস্তায় প্রত্যেকটা জায়গাতে দেখবেন যে আপনি ভাসমান দোকান নিয়ে বসে আছে। পৌরসভা চেষ্টা করবে যে তাদেরকে অন্য কোনো রাস্তায় তাদেরকে বসানো যেতে পারে, যেমন একটা রাস্তা আছে বাংলা স্কুল থেকে সেউজগাড়ি যে রুট আছে সেখানে বসানো যেতে পারে। এছাড়া আরও যে ফাঁকা জায়গাগুলো আছে সবার সম্মিলিত প্রচেষ্টা আমরা সেখানে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো এই যানজটটা কমবে। 1876 সালে প্রায় 1 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় বগুড়া পৌরসভা। সে সময় বগুড়া পৌর এলাকায় জনসংখ্যা ছিল 7,000। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 13 দিন পরও মুক্ত হয়নি আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি কার্গো। এ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা বলছেন, মিয়ানমার উত্তেজনা নিয়ন্ত্রণে না আসলে দুদেশের বাণিজ্য সংকটে পড়বে। সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী জাহাজ আটকে চাঁদাবাজির অভিযোগে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দর পর্যন্ত বাণিজ্য বন্ধ রেখেছে মিয়ানমার। ব্যবসায়ীরা বলছেন, রাখাইন রাজ্যের অস্থিরতার কারণে বাণিজ্য সংকট তৈরি হচ্ছে, যা প্রভাব ফেলবে সার্বিক অর্থনীতিতে। ব্যবসায়িক ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতে চাই তাহলে আমার মনে হয় সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে একটা বৈঠক করা উচিত। 16 জানুয়ারি নাফ নদী থেকে মিয়ানমারে 3টি জাহাজ আটক করে আরাকান আর্মি। 20 জানুয়ারি 2টি জাহাজ মুক্ত হয়, কিন্তু এখনও একটি জাহাজ ছাড়া পায়নি। বুটগুলো আসতে হয় ওদের আরকানের রুট দিয়ে, তাহলে ওখানে গোলাগুলি চলতেছে, ওই রুট দিয়ে কোনো বুট আসতে রিস্ক দিচ্ছে না, সেই কারণে তো অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কাস্টমস কর্মকর্তারা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জের টানতে হচ্ছে বাংলাদেশকে। পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত না হলে টেকনাফ বন্দর ক্ষতির মুখে পড়বে বলে দাবি তাদের। রাজস্ব আহরণ এবং পণ্য আমদানির দেখলে বোঝা যায় যে আসলে আগে কত কর্মব্যস্ততা ছিল এবং এখন কত স্থিরতা নেমে এসেছে। রাখাইন আর্মিদের মধ্যে আভ্যন্তরীণ তাদের যে যুদ্ধ ছিল সেই যুদ্ধই ছিল এর পণ্য আমদানি রপ্তানির স্থিরতার মূল কারণ। 2023-24 অর্থ বছরে টেকনাফ বন্দর দিয়ে পণ্য আমদানি হয় 78,500 টন, রপ্তানি 1,400 টন। অথচ গত জুলাই থেকে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত পণ্য আমদানি হয়েছে 12,500 টন, রপ্তানি পণ্য 1,600 টন। মিয়ানমারের আভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়েছে দুই দেশের ব্যবসা বাণিজ্যে। ইয়াঙ্গুন থেকে নতুন করে কোনো জাহাজ এই বন্দরে আসেনি, ফলে বেকার হয়ে পড়বে কয়েক হাজার শ্রমিক। ক্ষতিগ্রস্ত হবে এখানকার ব্যবসায়ীরা বলছেন, দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে। যদি সমাধান না হয় তাহলে এই টেকনাফ স্থলবন্দর নামী বন্দর হয়ে থাকবে, কোনো কাজে নয়। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টেকনাফ, কক্সবাজার। খাল দখলের কারণে প্রায় 3,000 বিঘা আবাদি জমিতে কৃষি কাজ ব্যাহত হচ্ছে। নাটোরের সিংড়ার ছোট চৌগ্রামের সরকারি খাল দখলের অভিযোগ বিগত সরকারের আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে খালের মাঝে বাঁধ দিয়ে পুকুর খনন করে মাছ চাষ করেছেন তারা। সরকারি খাল দখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। চলনবিল অধ্যুষিত সিংড়ার ছোট চৌগ্রামে রয়েছে 3টি সরকারি খাল, যার বেশিরভাগই দখলে রেখেছে এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা। এসব খালের মাঝে বাঁধ দিয়ে করছেন মাছ চাষ। পানি প্রবাহ না হওয়ায় আবাদি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সময় মতো আবাদ করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার কৃষকরা। অতীতে খাল উদ্ধারের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি দলীয় প্রভাবের কারণে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা পরিদর্শনে এসেও নেয়নি ব্যবস্থা। বাবুসন্দার, ফারুক, জামাল আরো কিছু আছে যারা খাল বন্ধ করে। এই খালগুলোর মুখে ওরা বাঁধ দিয়ে এবং পুকুর কাটছে। পুকুর কাটার জন্য এইখানে পানি জলবদ্ধতা থাকে, পানি নামে না। একসময় এটা খাল ছিল, এখন হচ্ছিল পুকুরের কারণে সব খালের মুখ বন্ধ হয়ে গেছে, নৌকা চলাচল বন্ধ। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দখলদারদের অনেকেই। তবে কোনো প্রভাব খাটিয়ে খাল দখল করা হয়নি। পৈতৃক সম্পত্তির দাবি তাদের একজনের। আমাদের বাপ দাদারা কিনে সম্পত্তি, আমরা কিনিনি। সেখানে পুকুর দিয়ে আমরা মাছ চাষ করতেছি, এটা অবৈধভাবে কোনো কিছু করতেছি তা না। সরকারি খাল দখলের সুযোগ নেই। কেউ যদি দখল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খালের পানির প্রবাহ যাতে সঠিকভাবে যায় এই জন্য ইতিমধ্যে আমরা তাদেরকে নিষেধ করেছি, এখানে কোনো জলাবদ্ধতা সৃষ্টি করা যাবে না এবং সেখান থেকে
কিভাবে এই খালটাকে আরো উন্মুক্ত করে রেগুলার করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। এক যুগ ধরে দফায় দফায় খাল দখলের কারণে প্রায় ৩,০০০ বিঘা আবাদি জমিতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, যা দ্রুতই সমাধান চান ছোট চৌগ্রামের বাসিন্দারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলা ভাষার সনেট প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাঁড়িতে চলছে মধুমেলা। হাজারো দর্শনার্থীর সমাগমে মুখরিত হয়ে উঠেছে সপ্তাহব্যাপী আয়োজন। আশেপাশের বিভিন্ন স্থান থেকে আসছেন নানা বয়সের মানুষ। কুটির শিল্প ও গ্রামীণ পণ্যের পসরা দিয়ে সাজানো হয়েছে ৩ শতাধিক স্টল। কপোতাক্ষ নদীর তীরে ছোট্ট গ্রাম সাগরদাঁড়ির বিখ্যাত জমিদার পরিবারে 1824 সালের 25 জানুয়ারি জন্মগ্রহণ করেন আধুনিক বাংলা সাহিত্যের জনক মাইকেল মধুসূদন দত্ত। কবির জন্মবার্ষিকী ঘিরে প্রতি বছরই আয়োজন করা হয় সপ্তাহব্যাপী মধুমেলার। জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে মেলায় রয়েছে প্রায় ৩ শতাধিক স্টল। সাজানো হয়েছে কুটির শিল্প ও গ্রামীণ নানা পণ্যের পসরা। রয়েছে নাটক, সার্কাস, জাদু প্রদর্শনী এবং আলোচনা সভাও। যে অনুষ্ঠানটি আমরা এই মেলাতে উপভোগ করতে এসেছি, আমরা ফ্যামিলি সহ পরিবার নিয়ে আমরা উপভোগ করতে এসেছি। অনেক দিন ধরে ব্যবসা করি, গোপালগঞ্জ থেকে আসছি, বেচা কেনা আশা করা যাবে আর প্রথম বছরের লোকজন আশা করা যায় ভালো হবে। যশোর ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মেলা দেখতে প্রতিদিনই আসছেন লোকজন। কবির বাস্তবিকটা দেখা তাদের জন্য অন্যতম আকর্ষণ। জিনিসপত্র কিনছি, খেলনা কিনছি, বাবুদের খাওয়া দাওয়া করছি, খুব ভালো লাগছে মেলায় এসে। চারিদিকের যে মেলা একটা রব, মনটা আসলে প্রফুল্ল, অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আমরা এসেছি মাটিগোমরা থেকে এবং আমরা কেনাকাটা করেছি আমাদের নিজেদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য এবং যারা যারা আছে সবার জন্য। মেলার সার্বিক ব্যবস্থাপনার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সতর্ক নজরদারি প্রশাসনের। পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু প্রচুর ভিজিটর কিন্তু এই মেলা কেন্দ্রে আসে। এটা আমাদের বাংলাদেশের একটা অন্যতম একটা পর্যটন কেন্দ্র এবং মেলাকে কেন্দ্র করে কিন্তু এটা একটা সমারোহটা বেড়ে যায়। সপ্তাহব্যাপী এই মেলা শেষ হবে শুক্রবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যপ্রাচ্যে আগামী 31 জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে। সেই হিসেবে রমজান মাস শুরু হবে আগামী 1 মার্চ থেকে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বরাতে তথ্য দিয়েছে খালিজ টাইমস। আমিরাতের জ্যোতির্বিদ্যা হিসাব অনুযায়ী 29 জানুয়ারি হিজরি সনের রজব মাসের শেষ দিন হবে। তবে ওই দিন সূর্যাস্তের আগেই চাঁদ ডুবে যাবে, ফলে সেদিন শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এতে রজব মাস পূর্ণ হবে 30 দিনে, আর 31 জানুয়ারি থেকে শাবান মাস শুরু হবে। সংস্থাটি আরও জানিয়েছে 30 জানুয়ারি দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে। এর অর্থ যেসব দেশে 30 জানুয়ারি রজব মাসের 29তম দিন হবে, সেসব দেশেও 31 জানুয়ারি শাবান শুরু হবে। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন এবং আলবেনিয়া। দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ে রানিং স্টাফরা। আরও জানাতে রাজধানীর কমলাপুর থেকে রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, এ পর্যন্ত কোনো ট্রেন ছেড়ে গেছে কিনা? জানেন যে গতকাল মধ্যরাতে এই রানিং স্টাফ এবং শ্রমিক ইউনিয়ন একটি বৈঠকে বসেছিল রেল উপদেষ্টার বাসায়, এবং তারপর কিন্তু আজকে বুধবারের মধ্যেই তাদের দাবি দেওয়া আদায়ের যে আশ্বাস, সেই আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা ধর্মঘট প্রত্যাহার করে নেয় এবং প্রায় 26 বা 26.5 ঘন্টা পর রেল চলাচল কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে কমলাপুর রেল স্টেশনে আসলে যাত্রীরা আসছে। তবে একটি বিষয়, যে যেহেতু মধ্যরাতে সিদ্ধান্তটা হয়েছে এবং সকাল থেকে সেটা কার্যকর হয়েছে, অনেক যাত্রী সাধারণ কিন্তু সেই খবরটা এখনো তাদের কাছে পৌঁছায়নি বলে জানাচ্ছেন। এখন আমি যদি সকালের খবর আপনাকে দেই, যে
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস যেটা 6টায় চলাচলের কথা ছিল, সেই 6টার কিছু পর প্রায় 30 মিনিট দেরিতে ছেড়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে। এছাড়া সিলেটগামী পারাবাত এক্সপ্রেস 6টা 30-এ ছাড়ার কথা, এখন সম্ভাব্য সময় দেখানো হচ্ছে 8টা 30-এ। এছাড়া কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস যেটা 6টা 15-এ ছাড়ার কথা, সেটাও কিন্তু এখনো দেরি করছে। একটি বিষয় রেলওয়ের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে তারা বলছেন যে আসলে একটু দেরি হবে, কারণ হলো যে এইরকম 26 ঘন্টার একটি বিরতি ছিল, কর্মবিরতি ছিল। এখন যেমন শ্রমিক এবং রানিং স্টাফরাও যেমন খুব একটা প্রস্তুত না, একই সাথে কিন্তু এই রেল চলাচল যে স্বাভাবিক হয়েছে এইটা আসলে যাত্রী সাধারণ অনেকে জানে না। এই জন্য তাদের একটু ট্রেন কোনো ট্রেন ছাড়তে একটু দেরি হবে বলে তারা আমাদের জানাচ্ছেন। আর যদি বলি যে আপনি জানেন যে গতকাল রাতে রেলপথ উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতা ও ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে রানিং স্টাফদের দাবি দেওয়া কর্মবিরতি নিয়ে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকেই কিন্তু একটি সিদ্ধান্ত আসে যে বুধবার থেকে অর্থাৎ আজকে সকাল থেকে রেল চলাচল স্বাভাবিক যেন করা হয় এবং সেই অনুরোধটাই কিন্তু রাখে এই রানিং স্টাফরা। তো আমরা এখন পর্যন্ত কমলাপুর স্টেশনে আসলে তেমন ভিড় আমাদের চোখে পড়েনি। যেটা বলছিলাম, যেসব ট্রেন 6টা বা 6:30টায় ছাড়ার কথা, শুধুমাত্র ধূমকেতু এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। এছাড়া পারাবাত এবং যেটা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস তারা কিন্তু যাত্রীর অপেক্ষায় রয়েছে, এমনটি আমাদের রেল কর্মকর্তারা জানাচ্ছেন। কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ে রানিং স্টাফরা এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। এখনকার সংবাদে ধন্যবাদ সবাইকে।